ওয়েলকাম টু টিডিএস ডাব্লিউএস ডিফেন্স একাডেমি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, কিছু শর্ট ট্রিক্সের ভিডিও যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের প্রথম অঙ্ক কি দেখো, 6 বন্ধুর গড় উচ্চতা হচ্ছে 144 সেন্টিমিটার। তাহলে প্রথমত কাজ হচ্ছে 6 বন্ধুর মোট উচ্চতাটা বের করে নাও। তাহলে 6 বন্ধুর মোট উচ্চতা হয়, মনে রাখবে, 6 × 144। এটা হচ্ছে 6 বন্ধুর মোট উচ্চতা। যে মোট উচ্চতা থেকে বলেছে যে 150 সেন্টিমিটারের একটা উচ্চতা ছেলেকে বাদ দিতে বলেছে। যদি তাহলে 150 সেন্টিমিটারের উচ্চতা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে বলেছে গড়টা কতজন হবে। হ্যাঁ, তাহলে আগে ছিল 6 জন, তাহলে 6 জনের উচ্চতা থেকে একজনের উচ্চতা বাদ দিলাম, তার মানে এখন টোটাল কতজন রইল? নিশ্চয়ই 5 জন রইল। তাহলে এটা ডিভাইডেড বাই তোমাকে করে দিতে হবে কত? 5 করে দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো। এবার ক্যালকুলেশন কিভাবে করব, ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখে নাও। তাহলে প্রথমে 144-এর সাথে 6 গুণ করো। 6×4 = 24, 4 হাতে রইল 2, আর 6×14 = 84, 84 কত হয়ে যাবে? 86। 864 - 150 বাই হচ্ছে কত? 5 সমান, দেখো বিয়োগ করে দাও। 4, 1 দিতে 6, আর এদিকে হচ্ছে 7 বাই হচ্ছে কত? 5। একটা তো মিলছে না, কিছু ভুল করলাম? ও আসছে তো, সেটাই বলছি। ঠিক আছে, এটা ভাগ করে দেখবে 142.8 সেন্টিমিটার। দেখো তাহলে কি অঙ্কটা কি করতে হলো, যে 6 বন্ধুর মোট উচ্চতা বের করলাম, সেটা হচ্ছে 6 × 144। তার থেকে একজনের উচ্চতা বাদ দিলাম, মানে হয়ে গেল কত? -150। এরপরে কি বলেছে, আমার আবার গড় উচ্চতা নির্ণয় করতে বলেছে, কিন্তু গড় উচ্চতা 6 জনের গড় উচ্চতা বের করতে বলেনি। যেহেতু একজন চলে যাচ্ছে, তাই আমার কাছে থাকছে এখন 5 জন। তো 5 জনের গড় উচ্চতা বের করতে হলো। ঠিক আছে, চলো এটা সরালাম। চলো নেক্সট অঙ্কে চলো। কি বলেছে দেখো, বলছে ক্রয় মূল্য ও বিক্রি মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 264 টাকা, এবং বলছে লাভের শতাংশ হচ্ছে 33%। তাহলে বিক্রি মূল্য কত? আগে ভালো করে জিনিস বুঝতে হবে, কি আমাদের সবসময় কি হয়ে থাকে, সিপি অলওয়েজ, কিন্তু আমি তোমাদের বলেছি যে 100% হয় কিন্তু সিপি। প্রফিট হয়েছে কত পার্সেন্ট? প্রফিট হয়েছে দেখবো 33%। তাহলে আমাদের বিক্রি মূল্য কত পার্সেন্ট হবে? নিশ্চয়ই ক্রয় মূল্যের থেকে প্রফিট যোগ করি তো বিক্রি মূল্য হয়। তার মানে হচ্ছে 133%। 133% হচ্ছে আমাদের কিন্তু বিক্রি মূল্য। এরপরে আমাকে অঙ্কটাকে দিয়েছে, ক্রয় মূল্য আর বিক্রি মূল্যের মধ্যে পার্থক্য দিয়েছে। আমাদের ক্রয় মূল্য তো 100%, আর বিক্রি মূল্য তো 133%। তাহলে ক্রয় মূল্য আর বিক্রি মূল্যের মধ্যে পার্থক্য কত পার্সেন্টের? নিশ্চয়ই 33%-এর। তাহলে ওই 33%-এর মানটাই তোমাকে দিয়ে রেখেছে কত? 264 দিয়ে রেখেছে, এটাই হচ্ছে পার্থক্যটা। আমাকে বের করতে কি বলেছে? বিক্রি মূল্য। বিক্রি মূল্য অলওয়েজ কিন্তু আমাদের 133%। তাহলে 133%-এর মানটা কত হবে? ঠিক আছে, প্রথমে কি পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটা চলে যাবে, আর এটা দেখো ডিরেক্ট তোমার 8 দিয়ে কিন্তু চলে যাবে, এটা কাটাকাটি 33 × 8 = 264। এবার গুণটা করে নাও। এবার তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, 8 × 3 = 24, 4 হাতে রইল 2, 8 × 13 = 104, আর 2 কত হবে? 106। 1064 চলে আসবে তোমার এখানে কিন্তু রাইট অ্যান্সার। আমি আবার এক্সপ্লেন করে দিচ্ছি, সবসময় যখন এই যে সিপি এসপি এবং তোমার লাভ বা ক্ষতির অঙ্কতে যখন দেবে, অলওয়েজ মনে রাখবে সিপি আমাদের কিন্তু 100% হবে। প্রফিট যদি 33% হয়, তাহলে বিক্রি মূল্য কিন্তু 133% হবেই হবে। দিয়ে আমাকে এখানে প্রশ্নে বলে দিয়েছে যে ক্রয় মূল্য আর বিক্রি মূল্যের মধ্যে পার্থক্যটা, ক্রয় মূল্য হচ্ছে 100%, বিক্রি মূল্য 133%। পার্থক্য কোনটা ক্রিয়েট করছে? নিশ্চয়ই প্রফিটটাই কিন্তু পার্থক্য ক্রিয়েটটা করছে। তাহলে 33%-এর মান 264, 133%-এর মানটা তাহলে কত হবে? ওকে, চলো নেক্সট প্রশ্নে। বলছে দেখো, এ এবং বি যথাক্রমে 20 দিন এবং 60 দিনে একা একটি কাজ করতে পারে। তাহলে কি এ হচ্ছে 20 দিনে করতে পারে, আর বি হচ্ছে কি তোমার 60 দিনে একটি কাজ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার পর এ কিছুদিন পর কাজ ছেড়ে চলে যায়। তাহলে এ কতদিন পর কাজ ছেড়েছে আমার কিন্তু জানা নেই।
দিয়ে বলছে বি 12 দিনের মধ্যে বাকি কাজ শেষ করে ফেলেছে। তার মানে দেখো একটা কথা বলি, প্রথমে আগে কাজ করবে কি 20 আর 60 নেবে তোমরা লসাগু, 20 আর 60 লসাগু কিন্তু 60ই হয় দেখবে। তো মনে রাখবে টোটাল তোমার ধরে নাও 60টি তোমার কাছে চকোলেট কিন্তু রয়েছে। ওকে, 60টি চকোলেট কিন্তু রয়েছে। এরপর ওই 60টিকে খেতে এর সময় লাগে 20 দিন, তার মানে পার ডে এ কিন্তু 3টে করে চকলেট খায়, তাই না? 3টে করে খায়। আর বি কিন্তু পার ডে দেখবে 60 দিনে 60টা খায়, তার মানে পার ডে কিন্তু একটা করে খায়। এরপরে সমস্যাটা কি হয়েছে দেখো, প্রথমে প্রথমে কিন্তু এ আর বি একসাথে কিন্তু কাজ করতে শুরু করেছিল, ঠিক আছে? যে কাজ করতে করতে কি হয়েছে, হঠাৎ এইখানেতে এসে এ কিন্তু থেমে গেছে। যে বাকি যে অংশটা রয়েছে এই অংশটা কিন্তু বি একাই কিন্তু কমপ্লিট করেছে। কতদিনে বি কমপ্লিট করেছে? হ্যাঁ, 12 দিনে কিন্তু কমপ্লিট করেছে তোমার এখানে বি। এরপর দেখো বি 12 দিনে কটা চকলেট খায়? নিশ্চয়ই বি তো একদিনে একটা চকলেটই খায়, তাহলে 12 দিনে নিশ্চয়ই সে বি কটা খাবে? নিশ্চয়ই 12টা চকলেট খাবে, অবশ্যই। তাহলে এখানে 12টি চকলেট কিন্তু খেয়ে ফেললো। কিন্তু তাহলে বাকি চকলেটগুলো কে খেয়েছে? নিশ্চয়ই এ আর বি দুজন একসাথে মিলে খেয়েছে। তাহলে বাকি চকলেট কত বলো তো? 60 থেকে 12 বাদ দাও, তার মানে 48টা চকলেট। তার মানে এ আর বি দুজন একসাথে খেয়েছে। এবার এ আর বি একসাথে কি করে খায়? এ তো একা 3টে খেতে পারে, বি একটা খেতে পারে, তার মানে একদিনে তারা দুজন মিলে 4টে চকলেট খেতে পারবে। তাহলে 48টা চকলেট খেতে তাদের কত সময় লেগেছিল? ঠিক আছে, তাহলে দেখো এ আর বি মিলে 4টি চকলেট খায় একদিনে। এবার 48টি চকলেট তারা কত দিনে খাবে? দেখো দেখতে পাচ্ছ এখানে 4-এর 12 গুণ, তাহলে এইদিকেও তোমার হয়ে যাবে কত? 12 গুণ, মানে হচ্ছে কত? 12 দিন। ঠিক আছে, 4টি চকলেট একদিনে খায়, 48টি চকলেট 12 দিনে খায়। তার মানে এ আর বি একত্রে 12 দিন কাজ করেছে, তারপরে এ ছেড়ে চলে গেছে, তারপরে এ বি আবার 12 দিন কাজ করেছে। ঠিক আছে, তার মানে তোমাকে বলেছে যে এ কতদিন পর কাজ ছেড়ে দেয়, তার মানে নিশ্চয়ই একসাথে যেহেতু 12 দিন কাজ করেছে, তার মানে 12 দিন পরই কাজ ছেড়েছে। তার মানে অপশন নাম্বার 4 হয়ে যাবে এখানে রাইট আনসার। একটু ভালো করে বুঝবে অঙ্কটা, তাহলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, আরে বলে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও। আচ্ছা, আপাতত এইটা বুঝতে পেরেছো যে এর কার্যক্ষমতা বি এর কার্যক্ষমতা ক্লিয়ার তো? এরকম করে একটা টোটাল একটা লাইন টানলাম, এটা হচ্ছে টোটাল ধরে নাও 60টা চকলেট। ঠিক আছে, তো আমার এখানে এ আর বি প্রথমে কাজ করছিল, কাজ করতে করতে এ এখানে স্টপ, তারপরে বি কাজ করা শুরু করেছে। কিন্তু বি কতদিন কাজ করেছে বলেছে? 12 দিনে বাকি কাজটা শেষ করছে। তার মানে বি লাস্ট 12 দিনে কটা চকলেট খাবে বলো? বি তো একদিনে একটা চকলেটই খায়, তাহলে 12 দিনে নিশ্চয়ই 12টা খাবে। তাহলে এখানে 12টি চকলেট বি খেয়ে নিয়েছে, তাহলে বাকি চকলেটগুলো তো নিশ্চয়ই কমপ্লিট তো হয়েছে। তাহলে এ আর বি বাকি চকলেট খেয়েছে, বাকি চকলেট মানে কটা আছে? 60টার মধ্যে 12টা বি করছে, তাহলে নিশ্চয়ই বাকি 48টা এ আর বি শেষ করেছে একসাথে। 48টা শেষ করার পর এ পালিয়ে গেছে। তাহলে এ আর বি একসাথে কত খায়? এ তো 3টে আর বি তো একটা খায়, মানে 4টে করে খায়। তাহলে 48টা চকলেট খেতে তাদের কত সময় লেগেছিল? 12 দিন। ওকে, খুবই বেসিক নিয়মই তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো অঙ্কগুলো কিন্তু খুব টাফ কিন্তু না, খুবই ইজি, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, একটু কনসেপচুয়ালি বুঝবে। না হলে পরীক্ষার হলে গিয়ে দেখবে প্রশ্ন একটু ঘুরিয়ে দেবে, দেখবে মাথা থেকে পুরোপুরি আউট হয়ে গেছে। তাহলে কি এ এখানে স্টপ করছে তো? তো বি তো 12 দিন একা কাজ করছে, লাস্টের 12 দিন একা। তো বি 12 দিনে কটা চকলেট খাবে বলো? 12টাই হবে তো? তাহলে বাকি 48টা আছে তো, তাহলে বাকি 48টা কে খাবে? এ আর বি দুজন একসাথে খাবে, তাই না? এ আর বি একসাথে কটা করে খায়? 4টে করে খায়। তাহলে 48টা খেতে কতদিন সময় লাগবে? তাহলে নিজে নিজেই তো বলতে পারছো। তাহলে 12 দিন তারা একসাথে কাজ করেছে, তার মানে 12 দিন পর এ ছেড়ে চলে গেছে। ঠিক আছে, ঠিক আছে, দেখো এ আসতে কি বলেছে দেখো, 4টি সংখ্যার গড় 52। 4টি সংখ্যার গড় 52 মানে কি? ধরে নাও, এ আসতে গল্প করো না। 4টি সংখ্যার গড় মানে হচ্ছে এ প্লাস সি প্লাস ডি, মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা হচ্ছে তোমার 4টি সংখ্যা। এই 4টি সংখ্যার গড় দিয়েছে কত? 52। তাহলে আমাকে মোট করে নিতে হবে। মোট মানে কি হয়? 4 গুণিত 52। 4 গুণিত 52 মানে কত? 4 দুগুণে 8, 4 পাঁচে 20, মানে 4 জনের টোটাল হচ্ছে কত? 208। এবার প্রথম দুটি সংখ্যার গড়, তাহলে প্রথম দুটি সংখ্যার গড়, তাহলে প্রথম দুটি সংখ্যা এ আর বি, তাহলে এদের দুজনের গড় মানে কি? 2 দিয়ে ভাগ। যদি 4 জনের গড় বলতো তাহলে 4 দিয়ে ভাগ করতাম। তাহলে প্রথম দুজনের গড়টা
অন্যান্য দুটি সংখ্যার গড়ের থেকে 3 গুণ। তাহলে অন্যান্য দুটি সংখ্যা কি কি আছে? সি প্লাস ডি। এদের গড়ের থেকে এর গড়টা এর গড়ের 3 গুণ। তার মানে এর যে গড় এর হচ্ছে কত গুণ? 3 গুণ করে দিলাম এটা। বোঝা গেল? এরপরে কি কাজ হচ্ছে দেখো, আমাদের না এইগুলো যেগুলো রয়েছে, এই দুই এই নিচের দুই কিন্তু কাটাকাটি চলে যেতে পারে। তার মানে তুমি বলতে পারো যে এ প্লাস বি মানেই হচ্ছে কত? সি প্লাস ডি গুণিত কত তোমার 3। ঠিক আছে? কি বের করতে বলেছে? প্রথম দুটি সংখ্যার যোগফল কত। প্রথম দুটি সংখ্যার মানে কি এ আর বি এর তোমাকে মানটা এখানে বের করতে বলেছে। ওকে, আচ্ছা এবার আমাদের কি জানো তো, অ্যাকচুয়ালি আমাদের এখানে কিন্তু মানটা পুট করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এ প্লাস বি এর জায়গায় তুমি তো এখানে সি প্লাস ডি ইন্টু 3টা বসাতে পারো। দেখো আমি আবার বলছি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান হচ্ছে কত? 208 দিয়ে রেখেছে। এরপর তুমি দেখো এ প্লাস বি এর জায়গায় সি প্লাস ডি তো বসাতে পারো। সি প্লাস ডি ইন্টু 3 আছে না, তাহলে 3 ইন্টু সি প্লাস ডি, আবার এখানে প্লাস সি প্লাস ডি আছে, সমান হচ্ছে কত? 208। আচ্ছা এরপরে দেখো এখানে 3টে সি প্লাস ডি আর এখানে একটা সি প্লাস ডি, তাহলে কতগুলো সি প্লাস ডি হলো? টোটাল 4টে সি প্লাস ডি হয়ে গেল। তাহলে 4 গুণিত সি প্লাস ডি সমান হচ্ছে কত? 208। এবার এই 4টা কি হবে? 4টা ওইদিকে গিয়ে ভাগ হয়ে যাবে জানো, তাহলে কত হয়ে যাবে? 4 5 20, 4 2 8, মানে সি প্লাস ডি এর মান হচ্ছে কত? 52। তাহলে আমাকে চেয়েছে কি এ প্লাস বি এর মান চেয়েছে, তাহলে এ প্লাস বি সমান তাহলে কত? দেখো সি প্লাস ডি এর মান তুমি 52 পেয়ে গেছো, তাহলে এই 52টা এখানে শুধু পুট করে দাও। তাহলে এ প্লাস বি সমান 52 গুণিত কত হচ্ছে তোমার 3, তাহলে 3 দুগুণে 6, 3 5 হচ্ছে কত? 15, 156 অপশন নাম্বার 1টা। ঠিক আছে, এই অঙ্কটা করে দেবো। আচ্ছা আগে দেখো বলেছে প্রথম দুটি সংখ্যা মানে এ প্লাস বি, এ প্লাস বি এর যেটা গড় মানে কি 2 দিয়ে ভাগ, গড় হয়ে গেল। এবং লাস্ট দুটি সংখ্যা মানে কি সি আর ডি, এদের গড়টা এদের গড়ের 3 গুণ। তার মানে এদের গড়টা এদের গড়ের 3 গুণ, তাহলে গুণিত 3 করেছি। নিচে নিচে যেগুলো থাকে সেগুলো কাটাকাটি চলে যায়। তার মানে এ প্লাস বি মানে কত? সি প্লাস ডি গুণিত তাহলে 3 হয়ে গেল। তাহলে এ প্লাস বি এর মান তুমি এটা পেয়ে গেলে। এবার দেখো তাহলে তুমি তো এখানে এ প্লাস বিতে মানটা তো তুমি পুট করতে পারো এখানেতে। তাহলে এ প্লাস বি এর মান কত? 3 ইন্টু সি প্লাস ডি। আবার দেখো এখানে সি প্লাস ডি একটা রয়েছে, তাহলে এখানে 3টে সি প্লাস ডি, এখানে একটা সি প্লাস ডি, তাহলে টোটাল হয়ে গেল কত? 4টে সি প্লাস ডি। তাহলে 4 ইন্টু সি প্লাস ডি করলাম সমান 208। তাহলে সি প্লাস ডি মানে কত? এই 4টা গিয়ে এইদিকে ভাগ হয়ে যাবে 52। তাহলে সি প্লাস ডি এর মান যদি 52 হয়ে যায়, তাহলে আমি তো এখানে পেয়েছি এ প্লাস বি মানে সি প্লাস ডি ইন্টু 3, তাহলে এ প্লাস বি মান কত? 52 গুণিত 3 মানে 156। ঠিক আছে, অঙ্কটা এইভাবেই করতে হবে। হ্যাঁ, অঙ্কটা দেখো কোনো লং ক্যালকুলেশন নেই, কিছু নেই, খুবই ইজি প্রসেসই কিন্তু হয়ে যাবে। আচ্ছা কি বলছে দেখো, এ আসবে লজিক্যালি বুঝবে। একটি চেয়ারের ধার্য মূল্য হচ্ছে 5,000 টাকা। ক্রমিক দুটি 10% এবং 1% ছাড় দেওয়ার পর চেয়ারটি 3,150 টাকায় বিক্রি হয়, তাহলে এক্স এর মান কত? মানে কি তোমাকে দেখো এখানে দিয়েছে মার্কেট প্রাইস মানে ধার্য মূল্য, আর এইদিকে দিয়েছে তোমাকে এখানে সেলিং প্রাইস। ঠিক আছে, প্রথমে কি হয়েছে? 10% ছাড় দিয়েছে। 10% ছাড় দেওয়া মানে কি 10%কে আগে ভগ্নাংশে করতে হয়, তার মানে কাটাকাটি হয়ে যায়, তাই না? তার মানে এটা হয়ে যাচ্ছে কত? 1/10। আমি তোমাকে কি বলেছিলাম, নিচেটা সবসময় কিন্তু অরিজিনাল প্রাইস হয়, তার মানে 10 টাকা থেকে এখানে তোমাকে 1 টাকা ছাড় দিয়েছে নিশ্চয়ই। ওকে, তার মানে আগে আমার দাম ছিল 10 টাকা, সেটাকে ছাড় দিয়ে কত করা হয়েছে? 9 টাকা করা হয়েছে। এটা কিন্তু প্রথম নাম্বার ছাড়টা এটা। এরপর তোমার দ্বিতীয় নাম্বার ছাড়টা কিন্তু দেখো এক্স এর ভ্যালু দিয়ে বলে দিয়েছে, তাই না? এক্স এর ভ্যালু দিয়ে বলে দিয়েছে, তো আমরা সেটাকে এখন লিখবো না, মানে এক্স লেখার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, তো এদের দুজন সংমিশ্রণ করে কি হয়েছে, আলটিমেটলি আমার 5,000 টাকার জিনিসটা আমি পাচ্ছি কত টাকায়? 3150 টাকায় পাচ্ছি। ঠিক আছে, যদি এরকম টাইপের অঙ্ক পাও তাহলে কি করবে? প্রথমে আগে এদেরকে অনুপাতটা করে নেবে, কাটাকাটি করো। দেখো এখানে শূন্য, এখানে শূন্য গেল, আবার দেখো 5 দিয়ে যাবে, দেখো তাহলে 5 এদিকে হয়ে গেলে কত? 100,
আর 5 6 30, 5 3 15, তাই না? আচ্ছা, এবার তোমাকে ভালো করে দেখতে, আর তো কোনো কাটাকাটি যাবে না। তোমাকে দেখতে হবে যে 10-এর সাথে কি গুণ করলে 100 আসে। অবভিয়াসলি 10 গুণ করলে 100 আসবে। আর এদিকে দেখো 9-এর সাথে কত গুণ করলে 63 আসবে? অবভিয়াসলি 7। তার মানে পরের ছাড়টা কি? 10 থেকে 7 হয়েছে। নেক্সট ছাড়টা 10 থেকে 7 মানে কত টাকা ছাড় দিয়েছো তুমি এখানে? 3 টাকা ছাড় দিয়েছো। কার ওপরে ছাড় দেবে? সবসময় অরিজিনালের ওপরে ছাড় দিতে হয়। তার মানে 10-এর ওপরে তুমি 3 ছাড় দিয়েছো, তাহলে 100-র ওপরে কত ছাড় দিয়েছো? তাহলে দেখো এখানে বেরিয়ে যাবে কত? 30%। 30% ছাড় মানে অপশন নাম্বার তোমার এখানে চলে আসবে কত? 4। ঠিক আছে? দশের সাথে 10 গুণ মানে 100, 9-এর সাথে 7 গুণ মানে 63। ঠিক আছে, নাও এই দেখো গোলকের ব্যাসার্ধ, তাই না? গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, আর এর মান হচ্ছে কত? 4.2 বলে দিয়েছে, তাই তো? আমাকে আয়তন চেয়েছে। আয়তনের ফর্মুলা কি আগের দিন করলাম, দেখবো আমরা, 4/3 পাই আর কিউব, তাই না? 4/3 পাই আর কিউব। এবার দেখো 4/3 গণিত পায়ের মান হচ্ছে 22/7। ওকে, এবার 4.2 তার হোল কিউব হবে। 4.2 তার হোল কিউব মানে হচ্ছে 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2, এরকম ব্যাপার আর কি। এবার অঙ্কটা একটু চাপেরই আছে, ক্যালকুলেশন করতে হবে তো। দেখো বাই হয়ে যাবে এটা, তাহলে তোমার 10, এইটা বাইও হয়ে যাবে কত? 10, এবং এইটা বাইও হয়ে যাবে কত? 10। এবার কাটাকাটি করো, 7 6 42, আর দেখো 3 2 6। তার মানে উপরে কি কি থাকছে দেখো, উপরে থাকছে 4 গুণিত 22 গুণিত 2 গুণিত 42 গুণিত 42, আর নিচে থাকছে কটা? 3টে শূন্য, মানে 1000। এরপরে আমাকে একটু অপশন অ্যানালাইজ করো, কারণ দেখো সবগুলি আলাদা আলাদা লাস্ট আছে, দেখতে পেয়েছো? ঠিক আছে, একটু অপশন অ্যানালাইজ করো। দেখো 2-এর সাথে 2 গুণ করলে লাস্টে 4 হবে। 4-এর সাথে 2 গুণ করো, 8 হবে। 8 দুগুণে কত হবে? 16। 16 4-এ কত হয়? 64। তার মানে লাস্টে আমার 4 থাকবেই থাকবে। তাহলে এরকম কি অপশন আছে লাস্টে 4 আছে? একমাত্র দেখো অপশন নাম্বার 4টাতেই রয়েছে। তাহলে আমাকে পুরোটা কিন্তু আর গুণ করে, এই দেখো এটা নর্মাল একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে? 880 প্লাস 41 ভাজিত 14 গুণিত 84 মাইনাস 26। চলো আমি অঙ্কটা আবার লিখলাম, 880 প্লাস 41 ভাজিত 14 গুণিত 84, সরি, ভাজিত 14 গণিত 84 মাইনাস 26। তার মানে হচ্ছে দেখো 880 প্লাস ভাজিতটাকে গুণিতে কনভার্ট করে নাও উল্টে দিয়ে, 1 14 গণিত কত? 84 মাইনাস কত? 26। এবার দেখো 14 আর 6 দিয়ে কাটাকাটি চলে যাবে, দেখো 6 14 84 হয়তো, হ্যাঁ ঠিক আছে। এরপরে কি হচ্ছে দেখো, 880 প্লাস 41-এর সাথে 6টা গুণ, 6 1 6, 6 4 24, 246 মাইনাস 26। তাহলে 246 থেকে 26 বাদ দিলে কত হবে? 220। আর 220-র সাথে 880 যোগ হবে, 0 0 11। অপশন নাম্বার 4। দেখো বলছে বলছে একটা পণ্যের ধার্য মূল্য 28,500 টাকা এবং বিক্রি মূল্য 15,675 টাকা, তাহলে ছাড়ের পরিমাণটা কত? ঠিক আছে, ধরে নাও 28,500 টাকা, আর এই দিকেও এটা ধরো মার্কেট প্রাইস ধার্য মূল্য, আর এইদিকে ধরো বিক্রি মূল্য 15,600, সরি 15,675 টাকা, এটা হচ্ছে বিক্রি মূল্য। এরপর তুমি যদি করতে পারো, প্রথমত এদের অনুপাত করেও করতে পারো, ঠিক আছে? অনুপাত করে করবে, অনুপাত করো বহুত, এমনিতেও ঝামেলা রয়েছে, অনুপাত করলেও কাটাকাটিতে ঝামেলা আবার। তার থেকে দেখো কত টাকা ছাড় দিয়েছে আগে দেখে নাও বিয়োগ করে, ঠিক আছে? তাহলে 28,500 থেকে 15,675 টাকায় বিক্রি করছে, তার মানে কত টাকা ছাড় দেখো, 5 দিতে 10, 7 আর 8, 2 দিতে 10, 6 আর 7, 8 দিতে 15, 5 আর 6, 2 দিতে 8, 12,825 টাকা ছাড় দিয়েছে। অনেক সত্য।
তাহলে দেখো এই যে 12,825 টাকা ছাড় দিয়েছে সেটা কার ওপরে দেবে? অবশ্যই তো মার্কেট প্রাইসের উপরই দেবে। তার মানে 28,500 টাকার ওপরেই কিন্তু ছাড় দিয়েছে। তাহলে 100 টাকার ওপরে কত টাকা ছাড় হবে? তাহলে প্রথমে দুটো শূন্য, এই দুটো শূন্য কাটাকাটি চলে গেল। আর কি হচ্ছে? আর এরপর দেখো 5 দিয়ে কাটাকাটি যাবে, দেখো 5 5 25, 5 7 35, 5 2 10, 5 5 25, 5 6 30, 5 5 25, 19 দিয়ে যাবে মনে হচ্ছে। দেখো 19 3 57, 19 1 19, 3 1957, 5 1995, আবার 3 দিয়ে যাবে। দেখো 3 4 12, 3 5 45, তাহলে 45% রাইট অ্যান্সার, অপশন নাম্বার 3। ঠিক আছে, শুধুমাত্র বিয়োগটা করলাম 12,825, ওই 12,825টা মার্কেট প্রাইসের কত পার্সেন্ট সেটা শুধু বের করে দেবো, তাহলেই অঙ্কটা ডান। 45। ওপর যারা একটু ক্যালকুলেশনে উইক তাদের পক্ষে এটা চাপ হয়ে যাবে, নাহলে অঙ্কটা কিন্তু কিচ্ছু নেই। ক্যালকুলেশনটা একটু ফাস্ট করতে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার অঙ্কে। ঠিক আছে, কি বলেছে দেখো এবার, একটি টিকিটের মূল্য 18% বৃদ্ধি পেয়েছে এবং দর্শকের সংখ্যা 25% কমে গেছে, তাহলে আলটিমেটলি তার প্রভাব কি পড়লো? তাহলে আমাদের কি করতে হবে? এইটা হচ্ছে মনে রাখবে, এটা হচ্ছে ওল্ড, আর এইদিকে লিখবে তোমরা নিউ। ঠিক আছে, এইদিকে হচ্ছে টিকিটের প্রাইস, আর এইদিকে হচ্ছে তোমার লোক সংখ্যা। লোক সংখ্যাকে কি বলে গো? দর্শকের ইংলিশ কি? অডিয়েন্স। অডিয়েন্স দিয়ে দিলাম, না হোক দর্শক। ঠিক আছে, দেখো এবার 18% বৃদ্ধি করা হয়েছে প্রাইসটা, তাই তো? তাহলে 18% মানে একবার চেক করে নাও, 2 9 18, 50 নাকি? তার মানে 9/50, মানে আগে 50 ছিল, এখন 9 এক্সট্রা বৃদ্ধি পেয়েছে, তার মানে 50 থেকে হয়ে গেছে কত? 59। এরপরে দেখো দর্শকের সংখ্যা 25% কমে গেছে। 25% মানে কত? 25/100, মানে কাটাকাটি করলে দেবে 1/4, মানে আগে 4 ছিল, এখন তার থেকে তোমার 1 কমে গেছে, তার মানে হয়ে গেছে তোমার 4 থেকে হয়ে গেছে কত? 3 হয়ে গেছে। ওকে, এরপরে কি করবে? এরপরে করবে নর্মাল শুধু গুণ, তার মানে এইটা হচ্ছে তোমার প্রফিট। ঠিক আছে, তাহলে এ হচ্ছে কি 50 গুণিত 4 মানে 200, আর এখন কত হচ্ছে? 3 9 27, আর 3 5 15, 2 17। ঠিক আছে, মানে আগে তুমি 200 টাকা ইনকাম করতে, এখন তুমি 177 টাকা ইনকাম করছো, তার মানে নিশ্চয়ই তোমার লসই হচ্ছে। কিন্তু কত টাকা লস হচ্ছে দেখো, নিশ্চয়ই তোমার 23 টাকা লস হচ্ছে, তাই তো? কিন্তু এই 23 টাকা লস কার ওপরে হবে? নিশ্চয়ই অরিজিনালের ওপরই হবে। তাহলে 200-র ওপরে 23 টাকা লস, আমাকে করতে হবে কি 100-র ওপরে কত লস? কাটাকাটি করো, তাহলে 23কে 2 দিয়ে ভাগ করো, সরি 11.5%, দেখো 11.5% হবে রাইট অ্যান্সার। বেসিকটা পুরো সেমই না, বিশাল কিছু তফাৎ নেই। কি বলছে দেখো, পিতলের মধ্যে তামা ও দস্তার অনুপাত হচ্ছে 25:12, তা 370 কেজি পিতলের মধ্যে কত পরিমাণ তামা থাকবে? তাহলে দেখো 370 কেজি পিতল, এবার পিতলটাকে আমরা ভাঙতে পারি, সেটা হচ্ছে তামা আর দস্তা। তো তামা দস্তা কত হচ্ছে? 25:12। দেখো তুমি তোমার কথার খাতিরে ধরে নাও যে আমার কাছে তামা আছে 25, দস্তা আছে 12, তার মানে টোটাল তাহলে পিতল তাহলে কত? নিশ্চয় 37, 25 আর 12 মিলে। হ্যাঁ, তুমি নতুন নাকি বলো তো? ঠিক আছে না, 25 আর 12, তার মানে টোটাল কত হচ্ছে তোমার? 37। তা আমার সাপেক্ষে হচ্ছে 37, কিন্তু 37-এর অ্যাকচুয়াল ভ্যালু কত? 370। তাহলে 37-এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে কত? 370। আমাকে বের করতে কি বলেছে? যে তামার কত পরিমাণ, তামার পরিমাণ তো আমার খাতিরে কত? 25, তাহলে 25-এর মানটা তাহলে কত? 37-এর মান যদি 370 হয়, তাহলে 25-এর মানটা কত? দেখো 37-এর সাথে তুমি 10 গুণ করে 370 করছো, তাহলে সেই অনুযায়ী 25-এর সাথেও তোমাকে 10 গুণ করে করতে হবে কত? 250। অপশন নাম্বার 2, বলো কারো যদি কিছু অসুবিধা। দেখো বলছে দুটি সংখ্যা আছে 11:13 অনুপাতে রয়েছে, যদি তাদের গসাগু 7 হয় তাহলে সংখ্যাগুলি নির্ণয় করো। আমি তোমাদের আগে বেসিক জিনিসটা বুঝিয়ে দিই কি হয় না হয়। ধরে নাও একটা সংখ্যা আছে কি 11x, আর একটা সংখ্যা আছে ধরে নাও 13x।
এক্স ধরার কোনো প্রয়োজন নেই, অবশ্যই আমি তাও বোঝানোর জন্য করছি। আচ্ছা গসাগু মানে কি, এদের দুজন থেকে তুমি ম্যাক্সিমাম কত তুমি কমন নিতে পারো। তুমি বলো এদের থেকে তুমি কি কমন নিতে পারো, একমাত্র তুমি এক্সট্রাই কমন নিতে পারো। তাহলে এক্স কমন নিলে কত পড়ে থাকবে, এখানে 11, আর এখানে তোমার পড়ে থাকবে কত, 13। তাছাড়া তো আর কিছু কমন নেই। তার মানে আমাদের এখানে গসাগু কত হচ্ছে, গসাগু কিন্তু তোমার এখানে এক্সই কিন্তু দাঁড়াচ্ছে। তো এই এক্স এর ভ্যালুটাই দেওয়া আছে, দেখো কত, 7। গসাগু আমার এখানে 7 বলেছে। দিয়ে কি বলেছে, সংখ্যাগুলি নির্ণয় করো। তাহলে সংখ্যাগুলি কি হবে, আমি তো একটা 11x ধরেছিলাম আর একটা 13x ধরেছিলাম, তাহলে সবগুলো 7-এর সাথে গুণ। তাহলে 11 গুণিত 7 করবে একবার, আর 13 গুণিত 7 করবে। তার মানে 77, আর এদের কত হয়ে যাবে 91, দুটো সংখ্যা। এবার পরীক্ষার খাতায় কি করবে, কি পরীক্ষার খাতায় নর্মালি যখনই তোমরা গসাগু দেখতে পাবে তখন একদম ডিরেক্টলি গসাগুটা এদের সাথে গুণ করে দেবে। লসাগু বললে, এক্স গুণিত 11 গুণিত 13, মানে 13-11 কত হয়, 143। তার মানে লসাগু হবে 143x, ওইটা সমান কিছু একটা দিয়ে দেবে দেখবে, তখন তোমাকে সেখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। সেই জন্য আমি দিয়ে দিলাম আর কি, এটা একদম পুরোপুরি হবে। গসাগু হলে শুধু এইটুকু, গসাগু হলে ডিরেক্ট গুণ করতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু লসাগু হলে একটু আলাদা প্রসেস যেতে হবে, এই প্রসেসে যেতে হবে লসাগু হলে। আচ্ছা দেখো এই দেখতে পাচ্ছ এই অনুপাতের অঙ্ক প্রায়ই দিচ্ছে, দেখতে পারো তুমি প্রথম দুটো সেটাতে কিন্তু আমরা অনুপাতের অঙ্ক করেছি। ঠিক আছে, কি আছে দেখো এখানে, পি এর মান 9, কিউ এর মান 10, আর আর এর মান 11, বাস শুধু মানগুলো শুধু পুট করে দাও। এবার পি এর মান কত আছে, 9 আছে, তাহলে এখানে 9 প্লাস কত, এটা কিউ এর মান 10। এবার দেখো কিউ এর মান এখানে 10 আছে, আর এর মান কত আছে 11, ইজ টু দেখো আর প্লাস পি, আর এর মান কত লাস্টে 11 আছে, আর পি এর মান আছে কত 9। তার মানে 9 10 19, 11 10 কত হচ্ছে 21, আর এটা 20। কোনটা আছে দেখো 19 21 20, একমাত্র দেখো অপশন নাম্বার এতেই কিন্তু রয়েছে। শুধু মানগুলো পুট করে দাও, যোগ করে দাও, তাহলেই হয়ে যাবে। পরীক্ষার হলে গিয়ে সমস্যা হয়ে যায়, পরীক্ষার হলে তুমি 2 3 যোগ করতে পারবে না। ঠিক আছে, দেখো বলছে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা 8 বছর 6 মাসে সরল সুদে 3 গুণ হয়। প্রথমত কাজ কি, 8 বছর 6 মাসটাকে আগে বছরে কনভার্ট করতে হয়। তাহলে দেখো এরকম করে লিখবে, 8 বছর 6 মাস, মাসটাকে বছরে কনভার্ট করবে, মাসকে বছরে কনভার্ট করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। তার মানে 8 প্লাস এইদিকে দেখো হাফ বছর, তাই না, মানে 8.5 বছর। 8 বছর প্লাস 6 মাস মানে হাফ বছর, মানে 8.5 বছর। ওকে, তো এটাকে এইভাবে লিখে দাও 8.5 বছর। আচ্ছা এবার কি বলেছে, সরল সুদে 3 গুণ হয়ে যায়। 3 গুণ মনে রাখবে, সেটা কিন্তু সুদে আসলে হয়। সুদে আসলে হয় মানে কি, এটা হচ্ছে ধরে নাও আসল, ঠিক আছে, আর এটা হচ্ছে কি সুদ আসল। ওকে, সুদে আসলে 3 গুণ হয়, তার মানে ধরে নাও তোমার যদি আসল যদি 1 টাকা থাকে, তাহলে সুদ আসল হয়ে যাবে কত, 3 গুণ, মানে 3 টাকা হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি বলো 1 টাকাটা 3 টাকা হচ্ছে কি করে, নিশ্চয়ই তুমি ইন্টারেস্ট তাহলে কত টাকা পেয়েছো, সুদ কত টাকা পেয়েছো, 2 টাকা সুদ পেয়েছো। তাহলে কি দেখো, আসল মানে কি বলো তো, আসলটাকে আমরা ইংলিশে কি লিখি, প্রিন্সিপাল পি দিয়ে লিখি, আর এখানে আয়ের মান কত, আয় হচ্ছে সুদ, 2 টাকা সুদ। তুমি কি টাইম পাওনি, টাইমও তো পেয়ে গেছো। তাহলে এবার কি বের করতে হবে, শুধু আর এর মানটা বের করতে হবে। তার আমাদের ফর্মুলা কি আছে, আই ইজিক্যাল টু কত, পি আর টি বাই 100। আয়ের মান কত লিখলাম দেখো 2, পি এর মান কত দেখো 1 টাকা, আর এর মানটা বের করতে বলেছে। এবার টি এর মান কি করে লিখবে, 8 দুগুণে 16 প্লাস 1 মানে কত 17, তার মানে হচ্ছে 17/2। ঠিক আছে, 2 টাকা আমি নিচে লিখে দিলাম একদম, আর নিচে তো 100 তো রয়েছে। ঠিক আছে, তো কোনো কিছু তো কাটাকাটি কিছু যাবেই না, ঠিক আছে, আলটিমেটলি সব কিছু গুণ হয়ে যাবে। তার মানে নিচে দেখো 200, যদি সমানের এদিকে আসে তাহলে উপরে এসে গুণ হয়ে যায়, তাহলে 200 আর এদিকে 2 গুণ মানে কত 400, আর এই 17টা কি চলে আসবে, নিচে চলে আসবে, সমানের এদিকে এলে সমান হচ্ছে কত 8, তাহলে 400/17। এবার ক্যালকুলেট করে দেখতে হবে তোমাকে,
নাহলে কিছু করার তো কিছু নেই। এটা হচ্ছে অপশন নাম্বার 4। কাটাকুটি হবে না, ভাগ করে দেখতে হবে। 400-কে 17 দিয়ে ভাগ করবে। 17 দুগুণে 34, 300, এটাই হচ্ছে 23.52 হচ্ছে। আচ্ছা দেখো, এরপর এই অঙ্কটা যেটা রয়েছে, এই অঙ্কটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই অঙ্কটা যেটা রয়েছে এটা অ্যাকচুয়ালি তোমাকে অপশন দেখে করতে হবে। ঠিক আছে, অপশন দেখে দেখে করতে হবে। এটা বলছে একটি সংখ্যা থেকে যদি 25 বিয়োগ করো তাহলে সংখ্যাটি নিজের 50% হয়ে যায়। আস্তে আস্তে আস্তে, একটি সংখ্যা থেকে যদি 25 বিয়োগ করো তাহলে তুমি প্রথম সংখ্যাটা তুমি 50 ধরে নাও। কথার খাতিরে যদি 50 থেকে তুমি 25 বাদ দাও তারপরে কত হবে সেটা 25। এই যে অ্যান্সারটা যেটা বেরোচ্ছে সেটা সংখ্যাটির 50% হতে হবে। সংখ্যাটি মানে কোনটা? নিশ্চয়ই এইটা। তাহলে এর কি 50% হচ্ছে নাকি? দেখো, এর 50% মানে কত? 50 × 50/100। কাটাকাটি করো, 0 0 0 0, দেখো আলটিমেটলি কিন্তু 25ই আসছে। তার মানে প্রথম অপশনটাই আমাদের কিন্তু দেখো রাইট হয়ে যাচ্ছে। মানে কি, সংখ্যাটা থেকে 25 বাদ দিয়ে 25 হচ্ছে, এবং সংখ্যাটার 50%ও 25ই হতে হবে, না হলে অঙ্কটা কিন্তু হবে না। তুমি যদি অন্য অপশন যদি দেখো, ধরো 40 ধরলাম, যদি কথার ক্ষেত্রে 40 ধরি, তাহলে 40 থেকে 25 বাদ দিলে কত হয়? 15 হয়। এবার 40-এর 50%টা 15 হতে হবে, না হলে অ্যাপ্লিকেবল হবে না। দেখো 40-এর যদি 50% করো না, 50% করে দেখো, দেখো তোমার এখানে বেরিয়ে যাবে কত? 20। তাহলে এটা কোনোভাবেই অ্যাপ্লিকেবল কিন্তু হবে না, একমাত্র কিন্তু এইটাই হচ্ছে অপশন। বার্ষিক 30% শতাংশ হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 9,464 টাকা কিন্তু হবে। রেটটা কি? 30%। ওকে, তাহলে করবে কি করে? দেখো দেখো, আমাদের এইদিকে লিখতে হয় কি? প্রিন্সিপাল। আর এইদিকে লিখতে হবে তোমার কিন্তু অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে মনে রাখবে সুদে আসল, সুদ প্লাস আসল মিলে অ্যামাউন্ট হয়। আচ্ছা, 30%, 30% মানে কত? 30/100 মানে কত হয়ে যায় তোমার? 3/10। তার মানে 10 টাকার উপরে তুমি 3 টাকা সুদ পাচ্ছ। 10 টাকার উপরে, 10টা কি সবসময় অরিজিনাল হয়, তার মানে 10 টাকার উপরে তুমি 3 টাকা সুদ পাচ্ছ। তাহলে 10 টাকা হয়, তাহলে অ্যামাউন্ট কত টাকা হবে সুদ প্লাস আসল মিলে? 10 টাকা আসল, 3 টাকা সুদ, মানে কত টাকা? 13 টাকা। এটা প্রথম বছরের কেস হলো। দ্বিতীয় বছরের কেস কি হলো? আবার কিন্তু 30%ই তো দিচ্ছে। আবার কি হবে? 10 থেকে তোমার কিন্তু এখানে হয়ে যাবে কত? 13। তাহলে তোমার টোটাল প্রিন্সিপাল কত হলো? 10 10 100। আর এদিকে কেউ যদি পারো 13 13 169 করতে পারো, অথবা তুমি 13 × 13 আকারও লিখতে পারো। ঠিক আছে, সমান 169। এরপর কি বলেছে দেখো, চক্রবৃদ্ধি সুদে 9,464 টাকা হচ্ছে, মানে তোমাকে এখানে অ্যামাউন্টটা বলে দিয়েছে, তোমাকে বের করতে বলেছে প্রিন্সিপালটা, মানে এই 100-র মানটা বের করতে বলেছে। আমার অ্যামাউন্ট এখানে আমার কত হচ্ছে? নিশ্চয়ই 13 × 13। তাহলে 13 × 13 দেখো মানটা দেওয়া রয়েছে কত? 9,464 দিয়ে রেখেছে। আমাকে বের করতে বলেছে এই 100-র মানটা বের করতে বলেছে। কাটাকাটি করে নাও, দেখো 6 13 8 7 13 91, 13 দুগুণে 26, 8 13 104, 5 13 65, 6 13 78। তার মানে 56 × 100 মানে কত? 5,600 টাকা। অপশন নাম্বার 1, 5,600। বলছে এক ব্যক্তি প্রথমে 11 কিমি 60 মিনিটে গেছে, আর 22 কিমি 30 মিনিটে গেছে। পুরো যাত্রায় গড় গতিবেগ কত? ঠিক আছে, আমাদের গড় গতিবেগের ফর্মুলা কি বলো? এভারেজ স্পিড মানে কি? আস্তে আস্তে গল্প করো না। এভারেজ স্পিড মানে কি? টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে কত? টোটাল টাইম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এভারেজ গতিবেগের ফর্মুলা। তাহলে টোটাল ডিস্টেন্স আমি কত গেছি? প্রথমে 11 কিমি গেছি, তারপরে 22 কিমি গেছি, তাহলে টোটাল গেলাম কত? 33 কিলোমিটার গেলাম। আর আমার কত টাইম লেগেছে? এইদিকে 60 মিনিট আর এইদিকে 30 মিনিট, তার মানে 90 মিনিট। 90 মিনিট টাইম লেগেছে, মানে 1.5 ঘন্টা। এবার 1.5 ঘন্টাকে তুমি কিভাবে লিখবে? 1.5 ঘন্টাকে 1.5 লিখবে নাকি? 1.5 লিখে দাও। এটাই হয়ে গেল আমাদের কিন্তু গতিবেগ। ঠিক আছে,
এরপরে কাজ করবে কি, যেহেতু 33/1.5 আছে, এটাকে 15 লিখে দাও, আর ওপরে কি করে দাও, দশমিকটা তুলে একটা 10 দিয়ে দাও। তাহলে কি হলো, 5×3 = 15, 5×2 = 10, আর এদিকে দেখো 3×11 = 33, তার মানে গেলো কত, 22 কিমি/ঘন্টা। ওকে, 22 কিমি/ঘন্টা। টোটাল ডিস্টেন্স 33 কিলোমিটার। টোটাল টাইম হচ্ছে দেখো 60 মিনিট প্লাস 30 মিনিট, 90 মিনিট। 90 মিনিট মানেই হচ্ছে তোমার 1.5 ঘন্টা। এরপর কাটাকাটি করে যা হবে আর কি। চলো এবার এই অঙ্কটা দেখো, নর্মাল দেখতে পাচ্ছ, দুটো করে সরল কিন্তু দিচ্ছে দেখো, ঠিক আছে। দেখো 19 × 24 ভাজিত 4 এর 24 × 4 ভাজিত 16, যদি এরকম অঙ্ক থাকে সব সময় মনে রাখবে ভি বদমাস, এটা মনে রাখবে, এটা ভি বদমাস মানে, ভি মানে হচ্ছে ভিনিকুলাম, মানে এটা হচ্ছে তুমি দেবে বার দেওয়া থাকবে, বার এরকম দেওয়া থাকবে। বি পর হচ্ছে তোমার ব্র্যাকেট, ও পর হচ্ছে মানে অফ, অফ মানে হচ্ছে এর। হুম, তুই ঠান্ডায় মরে যাচ্ছ নাকি, তুই কি অফিসার হবে গো, হ্যাঁ? পুলিশে ভর্তি হলে তোমাকে যা কি করবে। ডিভিশন মানে হচ্ছে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন, মানে গুণ এটা, হ্যাঁ। এ ফর অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ। সাবট্রাকশন, কে সাবস্টিটিউশন বললে, সাবট্রাকশন মানে বিয়োগ, মানে পর পর এই অনুযায়ী তোমার কিন্তু অঙ্কটা হবে, ঠিক আছে। আগে যদি বারের কাজ থাকে তো বার করবে, তারপরে কি ব্র্যাকেটে কাজ থাকবে, তারপরে অফের কাজ এর। তাহলে আমাদের দেখো এখানে তো ভিনিকুলাম তো নেই, তাহলে প্রথম ভিনিকুল বাদ দিয়ে দাও, এরপরে কি আছে, ব্র্যাকেট আছে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে প্রথম কাজ কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের, তারপরে কিন্তু থার্ড ব্র্যাকেটে কাজ হবে। তাহলে আমাদের প্রথমে কি আছে, যেখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তাহলে এর কাজটা আগে করে নাও। কি করে হবে তাহলে দেখো, দেখো এই যে 24 × 4, তাহলে আমি এখানে লিখছি দেখো, 19 × 24 ভাজিত 4 এর 24 × 4 গুণিত করে দাও এটাকে, 1/16, ভাগটাকে গুণিত করে দাও, গুণিত করলে উল্টে যায়। তাহলে দেখো 4×4 = 16, 4×6 = 24, তাহলে এখানটা 6 হয়ে গেল। ওকে, তার মানে এখানটা কি দেখো, 19 × 24 ভাজিত 4 এর 6। ওকে, 6টাকে এবার ব্র্যাকেটের বাইরে বের করলাম। এরপর তুমি দেখো যে কার কাজ আগে হবে, এবার দ্বিতীয় বন্ধনী কাজ হবে। এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে কার কাজ হবে দেখো, আগে ভাজিত না আগে এর, দেখো এর এর পর কিন্তু ভাজিত, দেখো তাহলে আগে এর এর কাজ আগে হবে। এবার এর মানে কি, এর মানে গুণিত, তাহলে 19 × 24 ভাজিত 4 × 6 মানে কত, 24। তাহলে দেখো 19 × 24-কে 24 দিয়ে ভাগ করলে কত হয়, 1, আর এদিকে তাহলে 19। হ্যাঁ, পাঠিয়ে দেবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এ এইখানে তো সব তুমি ফুড এসআই যে ম্যাথগুলো সেগুলো সব করে নিয়েছো, ওগুলো সব, সবগুলো করে নিয়েছো, যেগুলো এদেরকে প্রথম থেকে যেগুলো পাঠাতাম সেগুলো করে। ফাইলে যাও, ফাইলে যাও, পেয়ে যাবে দেখবে। কারণ কেন, জিকে থাকে বলে, তাহলে হ্যাঁ, ম্যাথগুলো টাফ টাফ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, ফুড এসআই, ফুড এসআই লেখা থাকবে দেখবে। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছে না কিছুক্ষণ পর। এরপরে এইটা দেখো, দেখতে পাচ্ছ শুধু সরলীকরণ দিচ্ছে,
হুম। দেখো 16 গুণিত 9 প্লাস 4 মানে কত? 13, মাইনাস 13 গুণিত 14, 50 মাইনাস 12 যোগ করলে কত হবে? 24। ঠিক আছে, এরপর কেউ কিন্তু ভুলেও 13 আর 13 বিয়োগ করে দিও না। আগে দেখতে হবে যে আগে বিয়োগের কাজ না আগে গুণের কাজ। দেখবে সাবট্রাকশন একদম লাস্টে হয়, ভি বদমাস লাস্টে এস, তো মাল্টিপ্লিকেশন আগে হবে। কিন্তু মাল্টিপ্লিকেশন এইভাবে করলে করা যাবে না, কোনো প্রচুর দেরি হয়ে যাবে। তো সেই জন্য কি করবে, এখানেও দেখো একটা 13 রয়েছে এর সাথে গুণ, আর এখানেও দেখো 13 এর সাথে গুণ রয়েছে, সব থেকে বেশি হচ্ছে কমন নিয়ে নাও। তাহলে কমন নিলে কি হবে, দেখো 13 কমন নাও, তাহলে 13 কমন নিলে 16 এখানে একা পড়ে থাকবে, আর মাইনাস থাকবে, আর এখানে 13 কমন নিলে 14 একা পড়ে থাকবে, আর 50 থেকে 24 বাদ দাও, হয়ে যাবে কত থাকবে? 26। এরপরে দেখো 13 গুণিত 16 থেকে 14 বাদ মানে 2, আর বাই হচ্ছে 26, কাটাকাটি করো, দেখো 1 হয়ে যাবে। অপশন নাম্বার 1। ঠিক আছে, দেখো আগের দিন দেখো আমরা এই টাইপের অঙ্ক করেছি, 18 জন পুরুষ 13 দিনে একটি কাজ শেষ করতে পারে, 54 জন লোক ওই কাজটি কতদিনে শেষ করবে। আমি তোমাদের ফর্মুলা কি করেছিলাম, দেখো এটা মনে রাখবে, এটা M1D1T1/W1 সমান হচ্ছে কি M2D2T2/W2। এখানে এম মানে কি লোক সংখ্যা, 18 জন পুরুষ, ডি মানে হচ্ছে ডে দিন, এখানে টাইমের কথা কিছু উল্লেখ করেনি, আর এখানে দেখো কোনো কিছু কাজের কথা উল্লেখ করেনি, মানে একটি কাজ, তো কাজ লেখার কোনো প্রয়োজনই নেই। যদি উল্লেখ না করে থাকে তো কোনো অসুবিধা নেই, তাহলে কাজ লেখার কোনো দরকার নেই। আর এই যে কত এম টুটা কত দিচ্ছে? 54 জন লোক, আমাকে বের করতে কি বলেছে? শুধু D2টা মানে দিন সংখ্যাটা বের করতে বলেছে। এবার 54টা এইদিকে নিয়ে চলে এসো, তার মানে কত হবে? 18 গুণিত 13 যদি সমানের এইদিকে আসে তাহলে এটা বাইরের আকারে চলে আসবে, সমান হচ্ছে কত? D2। তাহলে 18 3 54, তার মানে 13/3 D2। অপশন নাম্বার 1 বলছে একটি টেবিলের বিক্রি মূল্য তার ক্রয় মূল্যের 25%। হ্যাঁ, যাও যাও যাও। আচ্ছা দেখো, একটি টেবিলের বিক্রি মূল্য ক্রয় মূল্যের 25%, তাহলে এখানে ক্রয় মূল্যটা ধরো তুমি, ক্রয় মূল্যটা তুমি 100 টাকা, তাহলে বিক্রি মূল্য কত হবে? ক্রয় মূল্যের 25%, তার মানে ক্রয় মূল্য কত? 100, এর 100 এর 25% 25 টাকা। ঠিক আছে, তাহলে তুমি 100 টাকার জিনিসটা 25 টাকায় বিক্রি করছো, তার মানে লস কত টাকা হচ্ছে? 75 টাকা লস। কিন্তু এই 75 টাকা লসটা কার ওপরে হয়? সবসময় ক্রয় মূল্যের ওপরে হয়ে থাকে। তার মানে এই যে 75 টাকা লস হচ্ছে সেটা সবসময় কিন্তু ক্রয় মূল্যের ওপর হয়, আর পার্সেন্টেজে বের করার জন্য 100 দিয়ে আমাদেরকে একটা গুণ করতে হয়। তাহলে দেখো 100 100 গেল, সমান হয়ে গেল কত? 75%। অপশন নাম্বার 4।